আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রিত অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব সৈয়দ এজাজ কবির। জনাব সৈয়দ এজাজ কবির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ। এবং আপনার অনুষ্ঠান অন্য মঞ্চের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা ও সালাম। জনাব এজাজ কবির, আমি একটা জিনিস যদি জানতে চাই যে আপনি জানেন যে উচ্চ আদালতে দিন কয়েক আগে একটা পার্টি, বাংলাদেশ কংগ্রেসের যিনি মহাসচিব, তিনি একটা রিট করেছিলেন এবং উনি নির্বাচন কার্যক্রমে উপর একটা স্থগিতাদেশ প্রার্থনা করেছিলেন। এবং ওনার বক্তব্যটা যেটা ছিল সেটা আপনার নিশ্চয়ই মনে আছে, তবু আপনাকে আরেকবার একটু বলে নেই। সেটা উনি বলেছিলেন যে এই যে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার, এখানে ডিসি ইউএনও কে কেন করানো হচ্ছে? নির্বাচন কর্মকর্তা তো প্রতিটা উপজেলাতে আছে, জেলাতেও আছে, তাদেরকে কেন করানো হচ্ছে না? এই একটা প্রশ্ন ওনার ছিল, মানে প্রশ্ন ছিল। এবং আরেকটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশনের যাদেরকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়, তারা তো প্রশাসন ক্যাডার থেকে যান। এটা কেন নির্বাচন কমিশনের যা নিজস্ব লোকবল আছে সেখান থেকে প্রমোশন পেতে পেতে করা হয় না? এই দুটো প্রশ্ন উনি করেছিলেন এবং এই দুটো প্রশ্নের উপর উনি নিষেধাজ্ঞা চেয়েছিলেন যে এগুলো না হওয়া পর্যন্ত যেন না হতো। আদালত বলেছিল যে আগামী সপ্তাহে এটা নিয়ে তারা শুনানি করবেন। সেই সপ্তাহ মনে হয় এসে যাচ্ছে। তো এই সপ্তাহে হয়তো এরকম শুনানি হবে। তো শুনানি যাই হোক, কি হবে আমরা জানি না। তো আপনার কাছে কি মনে হয়, এই যে ওনার যে দাবিগুলো, ওনার যে প্রশ্নগুলো, এগুলো কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? রিটার্নিং অফিসার কি জেলা প্রশাসক দিয়ে করানো উচিত, নাকি আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য আপনার কাছে কি খুব স্বাভাবিক এবং প্রয়োজনীয় মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে বললেন যে এটা সঠিক তথ্য, যে একটা রিট আহ, দায়ের করা হয়েছে এবং এটার শুনানি এই কামিং সপ্তাহেই হবে। এটার আলটিমেট আউটকামটা কি হবে আমরা এখনো জানি না। তবে রিট পিটিশনে যেই যৌক্তিকতা তোলা হয়েছে এবং যেই ধারায় রুল ইস্যু করার জন্য ফ্রেম করা হয়েছে, আহ, আইনগত দিক বাদ দিয়ে যদি পলিটিক্যাল অ্যাসপেক্টে আসি, আমরা দেশের নাগরিক হিসাবে আমরা অনেকটাই গুঞ্জন শুনতে পাই এবং অনেকটাই আভাসে বুঝতে পারি যে দেশে হয়তোবা একটা আহ, চক্রান্ত চলছে, যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় বা নির্বাচনটা যেন না হয়, সেই ধরনের একটা বানচাল করারও হয়তোবা একটা প্রক্রিয়া, অসাধু একটা চক্র চেষ্টা চালাচ্ছে। প্রথমত বুঝতে হবে যে আসলে এটা সেই অসাধু চক্রর কোনো পায়তারা বা এজেন্ডা কিনা। আর আইনগত দিক থেকে যদি আসি, আপনি যে প্রশ্নটাই তোলা হয়েছে, আপনি যেভাবেই বলেন, ইলেকশন কমিশনের লোকবল বলেন, আমাদের ব্যুরোক্রেসির লোকবল বলেন, জেলা প্রশাসকের লোকবল বলেন, এটা অতীতে আইন ইলেকশন কমিশনের লোকবল যথেষ্ট পরিমাণ আছে বলে আমার জানা নেই। এবং বাংলাদেশে এত ইলেকশন করার জন্য যেই জনবলটা দরকার সেটা ইলেকশন কমিশনের আছে বলেও আমার জানা নেই। সেই ক্ষেত্রে আমার বাহিরের কিছু প্রশাসনের লোক জড়িত করতে হবে, এটা রিয়ালিস্টিক সিনারিও। এখন আমরা যেটা বুঝতে পারি যে যাদেরকেই এখানে নিয়োগ দেওয়া হোক বা যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হোক, আশা করি তারা নিরপেক্ষ এবং দায়িত্বশীল এবং আপনার পেশাদারিত্বের সাথে যদি কাজ করে এবং সেটা যদি সরকার এনশিওর করতে পারে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে এবং সততার সাথে পালন করা হয়েছে, তাহলে আমি মনে করি না সেই জায়গাটাতে কোনো ব্যত্যয় ঘটবে। এখন এইটা যাদেরকেই দেওয়া হবে, এবং ইলেকশন কমিশনও যে আপনার অসৎ আচরণ করবে না সেটার গ্যারান্টি কি আছে? সেই জায়গাটাতেই আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। সেই জায়গাটাতেই আমাদের ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, কতটুকু শক্তিশালী, কতটুকু আত্মনির্ভরশীল, সেই জায়গাটাতেই আহ কথাটা আসে। আশা করি এই ইলেকশনের মাধ্যমে হয়তোবা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা কথা, যেমন নির্বাচনে আপনি যে কথাটা বললেন, নির্বাচনে অনিশ্চয়তার কথাটা বললেন, যে অনেকেই বলছে নানা ছুতা নাতায় নানা রকম ইস্যু ক্রিয়েট করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা
টেন্ডেন্সি অথবা আকাঙ্ক্ষার কারণে কারণে থাকতে পারে। তো এছাড়াও তো হতে পারে, যেমন ধরা যাক, আমি আরেকটা কথা বলি, যেমন আমি এই মাঝখানে শুনলাম একজন জাতীয় পর্যায়ের নেতাই বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, এটার যদি আল্লাহ না করুক যদি কোনো রকম অঘটন ঘটে, সেটাও নাকি নির্বাচনকে বিলম্বিত করতে পারে। আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করেন? দেখেন, আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচনটা নির্বাচনের তফসিলের দিন ঘোষণাটা কোনোভাবে পিছিয়ে যাক। আমি এটা আশা করি না যে নির্বাচনটা পিছিয়ে যাক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, আল্লাহ মাফ করুক, যদি অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে কি হবে। দেশে অবশ্যই একটা শোকবাহ দিন যাবে, মানুষ শোকাহত থাকবে, কিন্তু তার মানে এই না যে গণতন্ত্রের যে ধারাটা আমরা এগুচ্ছি সেই ধারাতে ব্যত্যয় হবে। বরঞ্চ সেই ক্ষেত্রে আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি যে ম্যাডামের যেই স্যাক্রিফাইসটা গণতন্ত্রের জন্য করেছেন, এটা ম্যাডাম থাকাকালীন অবস্থায়, সুস্থ থাকাকালীন অবস্থায় ম্যাডাম যেন সেটা দেখে যেতে পারে, এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব শিডিউল ঘোষণা করে একটা ইলেকশন দিয়ে দেওয়াই উত্তম। জি, কিন্তু এক নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে তারা ডিসেম্বরের 7, 8, 9, 10 তারিখের মধ্যেই দ্বিতীয় সপ্তাহের দিকে তারা এটা ঘোষণা করবে। কিন্তু আজকে দেখলাম নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন, তিনি বললেন যে এখনো তারা বলতে পারছেন না যে শিডিউলটা কবে ঘোষণা করবেন। তো নির্বাচন কমিশনের কাছ থেকে জাতি আশা করতো না। জি, অবশ্যই এটা 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 কিছুটা হলো আমাদেরকে আশাহত করেছে, বাট আমরা আমরা মনে করি এবং সাধারণ নাগরিক আমরা যারা মনে করি যে যত দ্রুত সম্ভব এটা ডিক্লেয়ার করা উচিত। এবং উনি, ইলেকশন কমিশন একটা স্বাধীন কমিশন, ওনারা সিদ্ধান্ত নেবেন কবে শিডিউল ডিক্লেয়ার করবেন। এবং এই দেশের বর্তমান সরকার বলেছেন যে শিডিউল ডিক্লেয়ার খুব তাড়াতাড়ি হবে। এখন ওনার এই কথাটাই আপাতত মনে হচ্ছে যে হয়তোবা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা হতে পারে। সেটা আসলে খুব একটা কি বলবো আপনাকে, এটা আমাদেরকে আশাহত করে, যেটা আমরা হতে চাই না। আশা করি যে দ্রুতই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে এবং খুবই দ্রুত তফসিলটা ঘোষণা করবেন। উনি পারছেন না, উনি জানেন না, এই কথা বলে দায় এড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ উনি, ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে কবে ওনারা শিডিউল ডিক্লেয়ার করবেন, কবে ওনারা ইলেকশন ডিক্লেয়ার করবেন। এইটা আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে, এখানে সরকারের কোনো হাত নেই। সরকারের কিছুটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, সরকারের সহযোগিতা লাগতে পারে, সরকারের ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগতে পারে। বাট সারা দেশব্যাপী জোর দাবি এই আছে যে ইলেকশন যত দ্রুত সম্ভব করতে হবে। কারণ দ্রুততার সাথে যদি ইলেকশন এই সময় মতো না করা যায়, তাহলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি হয়তো বা আরো ঘোলাটে হয়ে যাবে। কোনো ডেট হয়নি, কিন্তু তারপরেও দেখছি যে নির্বাচনকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ মোটামুটি শুরু হয়ে গেছে। এ, আপনার জামায়াতে ইসলাম তো এরই মধ্যে তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে কিছু চমকও আছে, আগামীতে আরো কিছু চেঞ্জও আসতে পারে। আমরা এটাও দেখলাম যে যে পার্টিটার মূল লক্ষ্য হলো ইসলামী শাসন কায়েম করা, সেই পার্টিতে একজন নন মুসলিমকেও কিন্তু আমরা দেখলাম যে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমি এটা কিন্তু ঠিক আছে, এর মরাল ব্যাপারটা আমি ঠিক বুঝি না, তবুও একটা বৈচিত্র্য তারা আনার চেষ্টা করছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে বিএনপিও তার অনেক প্রার্থীকে একটা সবুজ সংকেত দিয়ে রেখেছে। এটা নিয়ে হইচই হচ্ছে, আবার সেটা চেঞ্জ করা হচ্ছে, এবং সেটা মোটামুটি একটা শেপে এসে গেছে। কিন্তু একটা পার্টি, জাতীয় পার্টি, তারা এখনো বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল, তারা নির্বাচন করতেও চায়, কিন্তু তাদের কোনো মানে আমরা হেলদোল টের পাচ্ছি না তাদেরকে। কারণ তাদেরকে নিয়ে একটা টেনশন কাজ করতো, তারা তাদেরকে আলটিমেটলি নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এটা নিয়ে অনেকে বলছিল তাদেরকে নির্বাচন করতে না দেওয়া উচিত। এর মধ্যে জাতীয় পার্টি, জামাতে ইসলামও ছিল, এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরা সবাই ছিল।
কিন্তু আমরা আজকে গতকালকে শুনলাম যে প্রেস সেক্রেটারি যিনি আছেন প্রধান উপদেষ্টা, তিনি বললেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে কোনো রকম আইনগত বাধা নেই, তাহলে তারা নির্বাচন করতে পারেন। এখন যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে আপনার বিবেচনায় নির্বাচনে লড়াইয়ের হিসাব নিকাশটা কেমন হতে পারে? আমি আপনার প্রথম দিকের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি প্রথমে প্রশ্ন তুলেছেন যে জামাতি ইসলামে একজন নন মুসলিমকে ইলেকশন করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, এতে জামাতি ইসলামের আপনার মানে তাদের আইডিওলজিক্যাল অ্যাসপেক্টটা একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু দেখেন, রাজনৈতিক পার্টির আদর্শের দিক থেকে যদি দেখি, যে বাংলাদেশের এটা এক্সপেক্টেড যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ প্রথমত নেসেসারি যেটা হবে সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব, দ্বিতীয়ত হচ্ছে ইনক্লুসিভিটি অফ দি অল দি সিটিজেন্স অফ দি পার্টি। যেরকম দেখেন, অতীতে আওয়ামী মুসলিম লীগ ছিল, সেই পরবর্তীতে এটা আওয়ামী লীগ হয়েছে। কেন? যে আওয়ামী মুসলিম লীগ একটা সেক্টরিয়াল পার্টির মতো মতো হতো, যে শুধু মুসলমানদের জন্য, অন্য কেউ এখানে আসতে পারবে না। পরবর্তীতে এটার নাম আওয়ামী লীগ করা হয়েছে, যেন সকল ধর্ম, বর্ণ, সব শেষে যেন সবাই যেন এটাকে বিলং করতে পারে। ঠিক একই ধারায় বিএনপি যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে আপনার ভেরি মাচ ইনক্লুসিভ। এখানে ধর্ম বর্ণের কোনো ইয়ে নেই, যারা বাংলাদেশি তারাই রাজনীতি করতে পারবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে। কিন্তু যখন আমরা জামাতি ইসলামের কথা বলি, তাদের বেলাটায় একদম স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে জামাতি ইসলাম, ইসলাম ছাড়া বা মুসলমান ছাড়া হয়তো বা ওনাদের এখানে পার্টিসিপেশনের কোনো জায়গা থাকবে না। কিন্তু এই জায়গাটাতে ওনারা যখন একজন নন মুসলিমকে দিয়েছেন, এটা মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে যে দে হ্যাভ টেকেন একটা ফার্দার স্টেপস টুয়ার্ড দ্য ইনক্লুসিভনেস অফ দ্য পার্টিসিপেশন ফর দ্য ইলেকশন। কিন্তু এটা আসলে তাদের আইডিওলজির সঙ্গে কতটুকু কনফ্লিক্টিং, এটা আসলে তাদেরকে ক্লিয়ার করে বলতে হবে। কারণ জামাতে ইসলামের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে এখনো স্পষ্ট না। ধরেন ওনারা শরিয়া ভিত্তিক আইন চায়, শরিয়া ভিত্তিক আইন যদি চায়, আমি অ্যাজ এ মুসলমান আমি তাদেরকে সাপোর্ট করতে রাজি আছি। কিন্তু আমাকে বুঝাইতে হবে যে শরিয়া ভিত্তিক আইন রাজনীতি করতে হলে প্রথমত ওনারা নবী রসুলের কোন রাজনৈতিক দিকটা ওনারা দেখছেন, দ্বিতীয়ত সারা বিশ্বে যেখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্কেলে চলতেছে, সেখানে ওনারা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা মোটা দাগে কিভাবে কি করবেন, কিন্তু এইভাবে ওনাদের স্পষ্টীকরণ কোনো কথা নাই, কোনো পলিসি ওনারা এখনো বলেন নাই। সো এই জায়গাটাতে আমি স্পষ্ট হতে চাই যে আসলে জামাতি ইসলামের আহ, দেশ চালনার শরিয়া আইন ভিত্তিক গ্লোবাল কনটেক্সটে ওনারা কিভাবে বাংলাদেশকে চালাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমি জানি না। এবং আমি নিজেও এটাকে আমি ক্লিয়ার হতে চাই জামাত ইসলামের কাছ থেকে, যেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার করেনি বা করতে পারেনি। বা আমি বেশ কয়েকজনের জায়গায় টক শোতে কথা তুলেছি, কেউ এই ব্যাপারে কথা বলতে পারেনি। এখন আসেন জাতীয় পার্টির বিষয়টা। জাতীয় পার্টির বিষয়টা আমাদের দেশের বর্তমান পলিটিক্যাল কনটেক্সটে ইজ এ ভেরি, জাতীয় পার্টি এখন খুব ভোলাটাইল একটা সিচুয়েশনে আছে। কেন ভোলাটাইল সিচুয়েশনে আছে? কারণ বিগত সরকারের আমলে জাতীয় পার্টি ইলেকশন করেছে আওয়ামী লীগের সাথে। বিগত সরকারের সময় জাতীয় পার্টি বিরোধী দল হয়েও সরকারের সাথে সরকার পরিচালনা করেছে মন্ত্রিত্ব নিয়ে। এবং এটার কারণ কি সেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা জাতীয় পার্টিকে বোঝাতে হবে। আমরা দেখেছি এরশাদ সাহেবকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, উনি আগে বলেছেন ইলেকশন করবেন না, হসপিটাল থেকে বের হয়ে এসে বলেছেন যে উনি ইলেকশন করবেন। সেটার কারণ কি সেটা জাতীয় পার্টিকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। সুজাতা সিং এসে বললেন, তারপরে জাতীয় পার্টির ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ওনাদের জিএম কাদের সাহেব ভারত গেলেন, ভারত থেকে এসে বললেন কি কথা হয়েছে ওনারা বলতে পারবেন না। এখন এটা ওনারা আসলে কি আওয়ামী লীগের সত্যিকার দোসর, না আসলে ওনাদেরকে বাধ্য করা হয়েছে দোসর হতে, না ওনাদের অবস্থানটা কি ছিল অতীতে আওয়ামী লীগের সাথে, সেই জিনিসটা যদি ওনারা ক্লিয়ার না করেন, ওনারা যে আওয়ামী লীগের
সাথে থেকে বিগত এই 15-17টা বছর এই দেশের উপরে যা হয়েছে, এটা দায়ভারটা যদি ওনারা এড়াতে চান, কোনো না কোনো ভাবে যদি ওনারা বলতে চান যে এটার সঙ্গে ওনারা জড়িত না, এটা ওনাদেরকে নির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার করতে হবে। আর যদি ওনাদের বিন্দু মাত্র কোনো ইনভলভমেন্ট থাকে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশ ও জাতিকে ব্যাখ্যা করে দিয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আমাদের প্রেস সচিব যেটা বলেছেন, অবশ্যই আইনগতভাবে জাতীয় পার্টির উপরে কোনো বাধা নিষেধ নাই ইলেকশন করার। বাট বর্তমান প্রেক্ষাপটে বাস্তবিক হারে বাংলাদেশের যে জায়গাটায় দাঁড়িয়েছে, যে জাতীয় পার্টি দোসর হিসাবে একটা আহ, মানুষজন একটি নেগেটিভিটি নিয়ে আছে। আবার একই সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টি নিজেও একটু ভয়ে আছে, যেহেতু দোসরের সাথে ছিল। না হলে তারা এই নিষেধাজ্ঞা না থাকা অবস্থাতেও তারা কেন বারবার এই জিনিস, এই জায়গাটাতে এমফেসাইজ করার চেষ্টা করতেছে যে তাদেরকে ইনক্লুড করা হয় নাই, তারা এক্সক্লুডেড। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক মিটিং এ, ঐক্যমত কমিশনে তাদেরকে ডাকা হয় নাই। সেটা একটা তাদের মধ্যে কাজ করতে পারে যে কেন ডাকা হয়নি, আমরা তো নিষিদ্ধ না। কিন্তু তারা তারা যে দোসরের পক্ষে ছিলেন, তারা যে দোসরের সঙ্গে ইলেকশন করেছেন, এবং তাদের তাদের যে একটা কন্ট্রিবিউশন আছে এই 15 বছরে মানুষের, দেশের মানুষের অত্যাচার, নিপীড়ন, গুম খুনের উপরে, তারা এই দায়টাকে এড়াতে পারবেন? যদি এই দায় এড়াতে পারেন, তাহলে ওনাদের তো কোনো ভয় থাকার কথা না। আর যদি এই দায় এড়াতে না পারেন, কেন তারা এটার সঙ্গে জড়িত ছিলেন, সেটা যদি ব্যাখ্যা দেন এবং তাদের যদি কোনো দোষ থাকে সেই দোষ যদি স্বীকার করেন, আমি নিশ্চিত দেশের জনগণ ওনাদেরকে ইলেকশনে যদি ওনাদের যা প্রাপ্য তা দিবেন। আরেকটা জিনিস আছে, আমি জি, মাসুদ ভাই ঠিক আমি বলে বলেছেন। নিতে চাই যে আহ, একটা দিক আছে যে জাতীয় পার্টিকে যদি ইলেকশন থেকে বাইরে রাখা যায়, তাহলে জামাত মনে করতে পারে যে জামাতই হচ্ছে দ্বিতীয় বৃহত্তর দল। আর যদি জাতীয় পার্টি জি, ইলেকশনে আসে, তাহলে হয়তোবা ভোটের ক্যালকুলেশনে একটু ঝামেলা হতে পারে। সেই জায়গাটার থেকেও একটা পলিটিক্যাল প্রেশার হয়তোবা জাতীয় পার্টি ফিল করছে। কিন্তু সেটা জাতীয় জাতীয় পার্টি কিভাবে রাজনৈতিকভাবে সেই প্রেশারটা ডিল করবে, সেটা জাতীয় পার্টির ব্যাপার। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ এজাজ কবির। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতার সম্ভাব্য জটিলতা এবং সম্ভাব্য সুবিধাজনক বিষয়গুলো নিয়ে সৈয়দ এজাজ কবিরের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে আবারও ওনার সঙ্গে আমরা মিলিত হওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।